সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। 1/11 বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ কালো অধ্যায়ের নাম। এটি নিয়ে দীর্ঘদিন ধরে বিস্তর আলোচনা আছে। আমি বিশ্বাস করি আমার মতো সচেতন দর্শকরা 1/11 সম্পর্কে কিছু জানেন, কিছু অনুমান করেন, কিছু জানা বিশ্বাস করেন, কিছু জানা আবার অবিশ্বাসও করেন। এই 1/11-এর সবচেয়ে বড় কুশীলবের নাম হলো জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, যিনি সর্বশেষ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের সময়, এবং আওয়ামী লীগ 3 দফা তার চাকরির মেয়াদ বৃদ্ধি করেছে। অর্থাৎ 1/11-এর ওই প্রেক্ষাপটে বাংলাদেশের কথিত বন্ধু রাষ্ট্র এবং বাংলাদেশের অভ্যন্তরে তথাকথিত সুশীল সমাজ, এই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের এই যে চক্রান্ত, বাংলাদেশকে বিরাজনীতিকরণ, -2 থিওরি, মূলত -2 বলতে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে মাইনাস করা। জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গত 23 মার্চ তিনি তার নিচের বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন। এই গ্রেপ্তারের পরে মোট 4 দফায় তাকে 3 সপ্তাহ রিমান্ডে রেখে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছেন। এই রিমান্ডে তিনি কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। সেই চাঞ্চল্যকর তথ্যের কিছু অংশ নিয়ে বাংলাদেশের একটি প্রভাবশালী দৈনিক তারা একটি নিউজ ছাপিয়েছে। সেই নিউজের হেডলাইন হলো, বেগম জিয়া ও তারেক রহমানকে গ্রেপ্তারের চাপ দেন 2 সম্পাদক। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমার দর্শকরা এই 2 সম্পাদক কে সেটি নিশ্চয়ই তারা বুঝতে সক্ষম। এখানে তিনি রিমান্ডে 1/11-এর প্রেক্ষাপট, 1/11-এর দ্বারা সংগঠিত তত্ত্বাবধায়ক সরকারের এক্সিট কী হবে এবং সামরিক বাহিনীর মধ্যস্থতায় সেই সময়ের তত্ত্বাবধায়ক সরকার এবং আওয়ামী লীগের সাথে সমঝোতার ভিত্তিতে একটি নির্বাচন এবং সেই নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সহযোগিতা করা, এ সমস্ত বিষয়ে মাসুদ উদ্দিন চৌধুরী বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এই যে মাসুদ উদ্দিন চৌধুরী, তিনি তার রিমান্ডে যেগুলো বলেছেন, ওই প্রভাবশালী সংবাদ মাধ্যমে যেটি এসেছে এবং সেটি নিয়ে আরও কয়েকটি মিডিয়া সংবাদ প্রকাশ করেছে, সেখানে তিনি স্পষ্টত উল্লেখ করেন যে তার বিএনপি বা জিয়া পরিবারের উপর একটি গুরুত্বপূর্ণ ক্ষোভ ছিল এ কারণে যে তিনি বেগম জিয়ার ছোট ভাই সাইদ ইস্কেন্দারের ঘনিষ্ঠ আত্মীয়। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী জেনারেল মাসুদ উদ্দিনের বোনকে বিবাহ করেছেন মেজর অবসরপ্রাপ্ত সাইদ ইস্কেন্দার, যিনি বেগম খালেদা জিয়ার ছোট ভাই। আরেকটি তথ্যে জানা যায় তারা পরস্পর দুজন ভাইরা ভাই, অর্থাৎ 2 সহোদরা বোনকে তারা জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং সাইদ ইস্কেন্দার বিবাহ করেছেন। যে ভিত্তিতেই হোক, একটি গুরুত্বপূর্ণ আত্মীয়তার সম্পর্ক তাদের ছিল। ফলে তার একটা আবদার ছিল যে বিএনপি বা জিয়া পরিবার তাকে সেনাপ্রধান বানাবেন। তাছাড়া মাসুদ উদ্দিন চৌধুরী তিনি কনফিডেন্ট ছিলেন যে যোগ্যতার বিচারে তিনি সবচেয়ে উপযুক্ত লোক, আর তিনি তৎকালীন সময় কর্মরত ছিলেন সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সাভারের 9ম পদাতিক ডিভিশন, তার জিওসি হিসাবে তিনি কর্মরত ছিলেন। এবং আমরা জানি যে সেনাবাহিনীর এটি একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, সাভারের এই 9ম পদাতিক ডিভিশন। ফলে তার স্বাভাবিক প্রত্যাশা ছিল যে তিনি জিয়া পরিবারের ফেভার পাবেন এবং তিনি সেনাপ্রধান হবে। কিন্তু তার ভাষায় 7 জনকে টপকে মঈনুল আহমেদকে সেনাপ্রধান বানানোয় তিনি রুষ্ট হন এবং তিনি সুযোগ খুঁজতে থাকেন বিএনপি বা জিয়া পরিবারের প্রতি কিভাবে তার এই মনোবেদনা, মনক্ষুণ্ণতা এর একটি প্রতিশোধ পরায়ণতা তার মধ্যে কাজ করে। রিমান্ডে তিনি সেভাবেই বয়ান দিয়েছেন। এক্ষেত্রে একটি টেলিফোনের কথা তিনি বলেছেন যে এই টেলিফোন তাকে এই সুযোগটি করে দেয়। টেলিফোনটি ছিল একটি ইংরেজি দৈনিকের সম্পাদকের। আমি বিশ্বাস করি দর্শক মণ্ডলী আপনারা বুঝতে পারছেন কোন ইংরেজি দৈনিকের কোন সম্পাদক। তিনি তার সঙ্গে একান্তে কথা বলতে চান এমনটি জানান। জেনারেল মাসুদ তাকে সাভারে তার দপ্তরে আসার জন্য আমন্ত্রণ করেন, কিন্তু ওই ধূর্ত সম্পাদক এতে সম্মতি দেন না, কারণ এটি জানাজানি হবে। ফলে বা সেনাবাহিনীতে, সেনা সদরে, সাভার সেনা ক্যাম্পে ঢুকলে এটি রেকর্ড থাকবে, যে কারণে তিনি সেটি অসম্মতি দিয়ে তিনি গুলশানে একজন বিশিষ্ট ব্যবসায়ীর বাসায় তাকে সস্ত্রীক নৈশভোজে নিমন্ত্রণ করেন। মাসুদ উদ্দিন চৌধুরীও, তার মধ্যেও লোভ ছিল, তার মধ্যেও সুযোগ খোঁজার প্রবণতা ছিল। তিনি লুফে নেন এই প্রস্তাব এবং তিনি স্ত্রীকে সাথে নিয়ে গুলশানের ওই নির্দিষ্ট বাসভবনে তিনি উপস্থিত হন
সেই বাসভবনটি ছিল একজন প্রভাবশালী ব্যবসায়ীর, যিনি দুটি প্রভাবশালী দৈনিক পত্রিকার মালিক। আমি বিশ্বাস করি আপনারা এবারও বুঝতে পারছেন যে এই ব্যবসায়ী কে। সেই বাসভবনে জেনারেল মাসুদ যেভাবে উল্লেখ করেছেন, সেখানে তার একাধিক পত্রিকার সম্পাদক, ওই দুই পত্রিকার সম্পাদক তো বটেই, এছাড়া গুরুত্বপূর্ণ একজন অর্থনীতিবিদ, সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধি, বুদ্ধিজীবী, সিভিল আমলা এবং রিটায়ার্ড সামরিক আমলা, এদের কয়েকজনের সঙ্গে সেখানে তার পরিচয় এবং কুশলাদি বিনিময় হয়। এক পর্যায়ে ওই দুই সম্পাদক এবং একজন বিশিষ্ট বুদ্ধিজীবী, তারা জেনারেল মাসুদকে আলাদা ডেকে একান্ত আলাপচারিতা করার প্রস্তাব দেন। মাসুদউদ্দিন চৌধুরী সম্মত হলে ওই তিনজন তারা মাসুদউদ্দিন চৌধুরীর সঙ্গে আলাদা বৈঠক করেন এবং সেখানে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন, তারা উল্লেখ করেন। এবং তার আগে আমরা জানি সকলেই যে 2006 সাল থেকেই রাজনীতির মাঠ গরম করার জন্য পার্শ্ববর্তী কথিত বন্ধু রাষ্ট্রের প্রেসক্রিপশনে তৎকালীন আওয়ামী লীগ, বাম ঘরানার সুশীল সমাজ, আওয়ামীপন্থী সাংবাদিক এবং অন্যান্যরা মিলে একটি রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার জন্য একটা প্রবণতা তারা শুরু করেছিলেন। সেই কথা উল্লেখ করে এই তিন বিশিষ্ট ব্যক্তি মাসুদউদ্দিন চৌধুরীকে বলেন রাষ্ট্রে পরিবর্তন দরকার। তারা অবশ্যই সময় -2 থিওরিকে সামনে আনেন। দুই নেত্রীর কথা বলেন যে বাংলাদেশের রাজনীতি রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা আনয়নে বিএনপি সরকারকে সরাতে হবে এবং নতুন ধরনের সংস্কার নিয়ে বাংলাদেশের রাষ্ট্রকে বিনির্মাণ করতে হবে। মাসুদউদ্দিন চৌধুরী হয়তো এরকম একটি প্রস্তাবের অপেক্ষায় ছিলেন। তিনি বললেন সেনাবাহিনী চলে চেইন অফ কমান্ডে, সেনাপ্রধানই এখানে মূল সিদ্ধান্ত গ্রহণ করবেন, মাঝখান থেকে তিনি সিদ্ধান্ত গ্রহণের কেউ নয়। তবে রাষ্ট্রের প্রয়োজনে সেনাপ্রধান যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে তিনি তাতে সম্মত আছেন। তখন ওই দুই সম্পাদক এবং বিশিষ্ট বুদ্ধিজীবীর পক্ষ থেকে তাকে নিশ্চিত করা হয় যে সেনাপ্রধানের সঙ্গে তাদের কথা হয়েছে, সেনাপ্রধান এ বিষয়ে তার সঙ্গে কথা বলার জন্য পরামর্শ দিয়েছেন। মাসুদউদ্দিন চৌধুরী নিজেই দাবি করেছেন যে সেনাবাহিনীতে মঈন ইউ আহমেদের থেকে তার প্রভাব বেশি ছিল এবং তিনি মঈন ইউ আহমেদের থেকে বেশি পপুলার ছিলেন। ফলে মঈন আহমেদ তার ঘাড়ে বন্দুক রাখার চেষ্টা করে ওই তিনজন ব্যক্তিকে পরামর্শ দেন। মাসুদউদ্দিন চৌধুরী বলেন যে সেনাপ্রধান যেভাবে বলবেন তিনি সেভাবে কাজ করতে রাজি আছেন। এবং তারপরেই সেনাপ্রধান পরের দিনেই জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীকে ফোন দেন, এমনটি মাসুদউদ্দিন চৌধুরী দাবি করেছেন। এবং সেখানে তিনি সেনা সদরে তাকে আলোচনার জন্য আমন্ত্রণ করেন। মাসুদউদ্দিন চৌধুরী স্বেচ্ছায় সেই আলোচনায় অংশগ্রহণ করেন এবং সেখানে এই বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। মাসুদউদ্দিন চৌধুরী এভাবেই উল্লেখ করেছেন যে তিনি জেনারেল মঈন আহমেদ এবং বেগম জিয়ার ছোট ভাই মেজর অবসরপ্রাপ্ত সাইদ ইস্কেন্দার, তারা সামরিক বাহিনীতে ব্যাচমেট ছিলেন। বিএমএতে অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রথম ব্যাচ হিসাবে তারা একসাথে ট্রেনিং করেন। সুতরাং তাদের মধ্যে সখ্যতা বন্ধুত্ব ছিল, কিন্তু ওই সেনাপ্রধানের বিষয়টা নিয়ে তাদের মধ্যে বিশেষ করে মঈন আহমেদ এবং মাসুদউদ্দিনের মধ্যে একটা বৈরিতার সম্পর্ক ছিল। সেই সম্পর্কের বৈরিতা ঘুচে যায় এই সেনা সদরের এই আলোচিত বৈঠকে। বিরাজনীকরণ প্রক্রিয়ায় উভয়ই সম্মত হন এবং সেক্ষেত্রে সেনাপ্রধানের সঙ্গে তিনি একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এই সেনাপ্রধানের ফোন পাওয়ার পরে পরিস্থিতি দ্রুত পাল্টাতে শুরু করে। সুশীল সমাজ, আওয়ামী লীগ, আওয়ামী ঘরানার বুদ্ধিজীবী, অন্যান্য স্টেক হোল্ডার, বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, এরা সকলেই অ্যাক্টিভ হয়। মাসুদউদ্দিন চৌধুরী রিমান্ডে এমনই উল্লেখ করেছেন যে আর্মির কোর কমিটিতে আলোচনা ছিল যে তারা বেগম খালেদা জিয়া বা তারেক রহমানকে গ্রেপ্তার করবেন না, তাদেরকে হয় গৃহবন্দী অথবা সমঝোতার ভিত্তিতে বিদেশ পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু ওই দুই সম্পাদকের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন যে ওই দুই সম্পাদক সহ সুশীল সমাজের চাপে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে তারা গ্রেপ্তার করতে বাধ্য হন। এটি মাসুদউদ্দিন চৌধুরীর বয়ান এবং তিনি নাকি এভাবেই উল্লেখ করেছিলেন। তিনি বলেছেন যে এই দুজনকে গ্রেপ্তার করলে সেনাবাহিনীতে অসন্তোষ হওয়ার ঝুঁকি আছে, কারণ জিয়াউর রহমানের ভাবমূর্তি সেনাবাহিনীতে পাহাড় সম। ফলে এই বিশাল ভাবমূর্তি জিয়াউর রহমানের স্ত্রী এবং তার সন্তানকে গ্রেপ্তার করলে সেনাবাহিনীতে যদি অসন্তোষ তৈরি হয় সেটিকে সামাল দেওয়া কঠিন হবে। তারপরে এই দুই সম্পাদক এবং সুশীল সমাজ তাদেরকে চাপ দিলে তখন জেনারেল মাসুদউদ্দিন বলেন আপনারা জনমত তৈরি করেন, তারপরে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এবং সেই অনুযায়ী মাসুদউদ্দিন চৌধুরীর ভাষায়
এই দুই পত্রিকা সহ অন্যান্য পত্রিকা, সিভিল সোসাইটি, সেমিনার, সিম্পোজিয়াম, পত্র পত্রিকা, মিডিয়ায় তারা ঝাঁপিয়ে পড়েন রাজনৈতিক সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য, বিশেষ করে বিএনপি সরকারের ভাবমূর্তি তলানিতে আনার জন্য। এবং তারই প্রেক্ষাপটে এই বিরাজনীতিকরণ প্রক্রিয়া রাজনীতিকে, বাংলাদেশের সংস্কার প্রস্তাবকে সামনে এনে এই প্রচলিত রাজনীতির হাত থেকে বাংলাদেশ রাষ্ট্রকে বাঁচানো, এরকম সুন্দর সুন্দর মধুর কথা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে সৃষ্টি করা হয় এই ইতিহাসের কালো অধ্যায় 111। এভাবেই মাসুদউদ্দিন চৌধুরী বয়ান করেছেন। তিনি আরও উল্লেখ করেন যে একটা পর্যায়ে মঈন আহমেদের সঙ্গে তার পুনরায় বিরোধ তৈরি হয় যখন মঈন আহমেদের মধ্যে রাজনৈতিক উচ্চাবিলাস তৈরি হয়। মঈন আহমেদ এরশাদের মতো লোভী হয়ে ওঠেন এবং তিনি রাজনীতি দল গঠনের ব্যাপারে মনোনিবেশ করেন। জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী তিনি বলতে চান যে তিনি এই বিষয়ে মঈন আহমেদের সঙ্গে দ্বিমত পোষণ করেন। পরবর্তীতে মঈন আহমেদ ফেরদৌস আহমেদ কুরেশিকে দিয়ে একটি কিংস পার্টি গঠন করেন, যাতে পরবর্তীতে মঈন আহমেদ ওই দলের প্রধান হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী বলেন যে এই বিষয়ে দ্বিমত করে তার সঙ্গে মঈন আহমেদের দূরত্ব আবারও বাড়ে। ফলে 2007 সালের 2রা জুন তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় এবং 2007 সালের সেপ্টেম্বর মাসের 2 তারিখে তাকে অস্ট্রেলিয়ায় রাষ্ট্রদূত করে পাঠানো হয়। এটি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার, আওয়ামী লীগ এবং এই 111-এর যারা কুশীলব তাদের মধ্যে সমঝোতার ভিত্তিতেই নাকি এই ধরনের কর্মকাণ্ড করা হয়। মাসুদউদ্দিন চৌধুরী যদিও নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেছেন অথবা অপেক্ষাকৃত কম দোষী এমনটি প্রমাণের চেষ্টা করেছেন রিমান্ডে, কিন্তু আমরা জানি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত যে সমন্বয় কমিটি টাস্কফোর্স, তার প্রধান ছিলেন মাসুদউদ্দিন চৌধুরী। ব্যবসায়ীদেরকে ধরে এনে তাদের কাছে টাকা আদায়, ট্রুথ কমিশনের নামে দায় মুক্তি দিয়ে ব্যবসায়ীদের কাছে অবৈধ অর্থ লেনদেনের গুরুতর অভিযোগ ছিল তার কাছে, এবং সেটি অনেক হিউজ পরিমাণ অর্থ। এবং এ কারণে তিনি ওই সময়ের তত্ত্বাবধায়ক সরকার তাকে আর অ্যাপিল করতে পারেনি বলেই সমঝোতার ভিত্তিতে তাকে অস্ট্রেলিয়ায় রাষ্ট্রদূত করে পাঠানো হয়েছিল। কিন্তু এই যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার, সামরিক বাহিনী, আওয়ামী লীগ, এদের মধ্যে সমঝোতার ভিত্তিতে নির্বাচন, যার মধ্য দিয়ে আওয়ামী লীগের অভাবনীয় সাফল্য, এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে কথা উঠেছিল সেটি মাসুদউদ্দিন চৌধুরীর এই রিমান্ডে জবানবন্দিতে সেটি প্রমাণিত হয়েছে। যার কারণে আওয়ামী লীগ সরকার কৃতজ্ঞতা স্বরূপ জেনারেল মহিদুর আহমেদকে সেনাপ্রধান হিসেবে বহাল রেখেছিলেন। ব্রিগেডিয়ার বারী এবং আমিনকে বিদেশে পাঠিয়ে নিরাপদ জীবনযাপনে সুযোগ করে দিয়েছিলেন এবং মাসুদউদ্দিন চৌধুরী সবচেয়ে বেশি প্রিভিলেজ পেয়েছিলেন। 3বার তার চাকরির মেয়াদ বাড়ানো হয়েছিল। তিনি ফিরে এসে 2018 সালে ফেনী 3 আসনে এমপি হয়েছিলেন। এই এমপি হওয়ার প্রক্রিয়াটাও একটি রহস্যময় এবং চাঞ্চল্যকর ঘটনা। মাসুদউদ্দিন চৌধুরী 2014 সালে দেশে ফিরে এসেই রিক্রুটিং ব্যবসা এবং এই ম্যান পাওয়ারের বিজনেসের একটা বিরাট ক্ষেত্র আওয়ামী লীগ তাকে করে দেয় এবং সেখানে মালয়েশিয়ায় লোক পাঠানোর নামে, সিন্ডিকেশনের নামে হাজার হাজার কোটি টাকা তিনি হাতিয়ে নেন। এই অভিযোগ তো পত্রপত্রিকায় এসেছিল এবং তা নিয়ে তদন্তও চলেছে। এই মাসুদউদ্দিন চৌধুরী হাইলি প্রিভিলেজ। তিনি একসময় আওয়ামী লীগের নমিনেশন ছিলেন 2018 সালে। শেখ হাসিনা তাকে ডেকে পরামর্শ দিলেন যে আপনি জাতীয় পার্টির কাছে যান, আপনি এমপি হবেন, আমি এরশাদকে বলে দিচ্ছি। কারণ হাসিনা হয়তো ভেবেছিলেন মাসুদউদ্দিন চৌধুরীর মতো দাগী ব্যক্তি আওয়ামী লীগের নমিনেশন পেয়ে এমপি হলে এই 111-এ তার সংশ্লিষ্টতা, তার ষড়যন্ত্র, এগুলো খুব খোলাসা হয়ে যায়। যার কারণে তিনি এরশাদকে ফোন দিয়ে মাসুদউদ্দিন চৌধুরীকে জাতীয় পার্টিতে নেওয়া এবং তার মনোনয়ন নিশ্চিত করেছিলেন। এরশাদ রাতারাতি মাসুদউদ্দিন চৌধুরীকে জয়েন করিয়ে তাকে তার স্ট্যান্ডিং কমিটির মেম্বার করেন এবং তাকে তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা করেন। যথারীতি সেই দিনের ভোট রাতে হয়ে মাসুদউদ্দিন চৌধুরী এমপি হলেন এবং পরবর্তীতে 2024 সালের আবিডাবি নির্বাচনেও তিনি ফেনী 3 আসনে এমপি হলেন। এত প্রিভিলেজ যিনি আওয়ামী লীগের কাছে পেয়েছেন, তার এই সমস্ত মধুর কথা সবটুকু বিশ্বাস করার কোনো কারণ নেই। তবে নিশ্চয়ই ওই অংশটি কি গুরুত্বপূর্ণ। তিনি 2 সম্পাদকের নাম বলেছেন, একজন প্রভাবশালী ব্যবসায়ীর নাম তিনি বলেছেন, একই সঙ্গে সুশীল সমাজের কারা এই বিরাজনীকরণ প্রক্রিয়া অথবা -2 থিওরির পারতপক্ষে বেগম খালেদা এবং তারেক রহমান, এই দুজনকে মাইনাস করার যে ষড়যন্ত্র, তার সঠিক স্বরূপ উন্মোচন হওয়ার সময় এসেছে। মাসুদউদ্দিন চৌধুরী যাদের নাম বলেছেন অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত এবং মুখোমুখি করা উচিত। অর্থাৎ এক্ষেত্রে
তথ্যের সত্যতা যাচাই করার আবশ্যকতা আছে বলে দেশপ্রেমিক জনগণের একজন হিসাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমার ধারণা যে আমার বাংলাদেশের প্রচুর সংখ্যক মানুষ এ বিষয়ে আমার সঙ্গে একমত হবেন। মাসুদউদ্দিন চৌধুরী নিজেকে অনেক উপযুক্ত কর্মকর্তা মনে করেছেন। মাসুদউদ্দিন চৌধুরীর আমরা রেকর্ডটি একটু উল্লেখ করি, তারপরে আমি কনক্লুশন করি। উইকিপিডিয়ায় মাসুদউদ্দিন চৌধুরী সম্পর্কে বেশ কিছু তথ্য আছে, তার একটি অংশ আমি পড়ে শোনাই। উইকিপিডিয়া বলছে মাসুদউদ্দিন চৌধুরী 2007 সালে 111-এ মুখ্য ভূমিকা পালন করেছিলেন। সেনাপ্রধান মঈনুল আহমেদকে সামনে রেখে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বসানোর মূল পরিকল্পনা ছিল তারই। উইকিপিডিয়ায় তথ্যে আরও জানা যায়, সেনাবাহিনীর চাকরিতে যোগদানের পূর্বে তিনি রক্ষী বাহিনীর সদস্য ছিলেন। 1974 সালে তিনি চট্টগ্রামে কসকরের ট্যালি ক্লার্ক ছিলেন। দুর্ভিক্ষের সময় তিনি রিলিফ হিসাবে আসা 2 ট্রাক নারিকেল তৈল চোরাকারবিদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করে দেন, যা ময়মনসিংহে খালাস হয়। এই ঘটনায় চট্টগ্রাম থেকে ময়মনসিংহ পর্যন্ত বিভিন্ন থানায় মাসুদ সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা হয়। মামলা হতে বাঁচার জন্যই রক্ষী বাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি। 75-এর পট পরিবর্তনের পরে রক্ষী বাহিনী বিলুপ্ত করে এই বাহিনীর সদস্যদেরকে সেনাবাহিনীর বিভিন্ন ব্রিগেডে অন্তর্ভুক্ত করা হয়। 6ষ্ঠ জেআরবি হতে মাসুদের অন্তর্ভুক্তি হয় সেনাবাহিনীতে। সুতরাং দর্শক মণ্ডলী, আপনারা সহজেই বুঝতে পারছেন রক্ষী বাহিনীতে যেই অফিসারের দাগ লাগানো, তাকে বিএনপি সেনাপ্রধান না করাটা বিএনপির নিঃসন্দেহে একটি যথার্থ সিদ্ধান্ত। আর সেখান থেকেই তার ক্ষোভ, এবং সেই ক্ষোভ এই ষড়যন্ত্রকারী দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সঙ্গে মিলে তিনি সেই ক্ষোভের বাস্তবায়ন ঘটিয়েছেন। যে বেগম খালেদা জিয়া এই যে নিষ্ঠুর তার যে অবস্থা জীবন সায়ান্নে তিনি ভোগ করেছেন, মিথ্যা মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, জেল খেটেছেন, জেল জীবনে তার যে দুঃসহ কষ্ট এবং চিকিৎসাহীনতা, যার কারণে তার মৃত্যু বা তার রোগ এগুলো ত্বরান্বিত হয়েছে। এই যে তারেক রহমানের উপরে যে নিষ্ঠুর নির্যাতনের কথা আমরা শুনি, তার মেরুদণ্ডের 2টি হাড় ক্ষতিগ্রস্ত হওয়া, এই নিষ্ঠুর নির্যাতনেরও মাস্টার মাইন্ড মাসুদউদ্দিন চৌধুরী। ফলে 111-এর এই যে কালো অধ্যায়, এই কালো অধ্যায়ের মূল কুশীলব মাসুদউদ্দিন চৌধুরী। তার নিজের দায় যেমন, তার দায় কী সেগুলো যেমন আমাদের জানা অত্যন্ত প্রয়োজন, তেমনি করে এই সংশ্লিষ্ট যে সমস্ত লোকজনের নাম তিনি বলছেন তাদের বিষয়টিও তথ্য উপাত্ত সাক্ষ্য প্রমাণ সহ জনগণের সামনে আসা দরকার, এবং বিচারের সাথে সংশ্লিষ্ট যে সকল পক্ষ সকলে মিলে একটি সুবিচার নিশ্চিত করার মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীদের, যারা বর্তমানে ষড়যন্ত্র করছেন অথবা ভবিষ্যতে করবেন বলে পদ নিয়ত আছে, তাদেরকে এই সতর্ক বার্তা দেওয়া যে রাজনীতির বিকল্প রাজনীতি, গণতন্ত্রের বিকল্প গণতন্ত্র অন্য কিছু নয়। সংস্কারের নামে, রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের নামে কোনো ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্রের ফাঁদে এই জাতিকে আবারও কোনো কারণে নিয়ে যাওয়া সম্ভব যাতে না হয়, সেজন্যই এই সব ঘটনা জনসম্মুখে আসা দরকার এবং তার যথাযথ বিচার হওয়া দরকার। ধন্যবাদ।